তুমি এখনই আলো, আর আমি তোমাকে খুঁজে হয় না। তুমি আসতে দেরি করলে কেন? হ্যাঁ আলো, আমি দেরি করেছি বলে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না, তোমাকে আমি ক্ষমা করতে পারি না। আলো, বিশ্বাস করো আলো, সত্যি আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আলো। সত্যি বলছো? সত্যি 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 সত্যি? সত্যি। অন্তর কাটিয়া দেব, কলিজা ছিঁড়িয়া দেব। সন্ধান আমি পেলাম না মহারাজ, আমাকে বেশ করেছে তোমার প্রেম, তোমার যদি আমি না পারি তাহলে আমার ঘরটা দেবে, তাহলে সারা দেবার শিশুকে ব্যর্থতার পরিচয় হবে। না 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 না, ব্যর্থতার পরিচয় হবে পদমানে, গিয়ে দেখবো করে সুন্দর সেনাপতি মান সিংহ, অসময় আপনি এখানে? অসময় নয়, আমি ঠিক সময় এসেছি, আর দুজনকে একসঙ্গে পেয়েছি। তোমার পিতার আদেশ তোমাকে বন্দী করে ওই প্রাসাদে নিয়ে যেতে। আমি কি গা পুরুষ? এই বিরাট যুদ্ধে আমি করবো বন্দিত্ব শিকার? বালক হয়ে যুদ্ধের অভিলাষ, তাহলে তুমি হাতিয়ার পাবে কোথায়? তাই তো আমি ভাবছি, আমি তো অস্ত্রহীন, কোথায় পাবো আমি অস্ত্র? আমি তোমাকে দিবে আমাকে অস্ত্র? আমি দিব। আমি সরোজমান সিংহ, বিনা যুদ্ধে কাউকে বন্দিত করে নেই। আমি তোমাকে অস্ত্র দিব। পরীক্ষা যাওয়ার সময় আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যেদিন এই রাজ্যের সমস্ত ভার আমার হাতের মুঠোয় আসবে, সেদিন আমি ধীরে ধীরে বুঝে দেব আপনাকে। এই কুমার শুধু ভাই পাবে না। কোথায় যুবরাজ প্রেম কুমার? ওকে তুমি ভুলে যাবে না? তোমার এই ভুবন রূপ দিবে, পাড়ার সকল ছেলেদের মাথা খেয়েছো, শেষ পর্যন্ত যুবরাজ প্রেম কুমারের মাথা খেয়েছো। তাই তো আমি তোমাকে বলে যাচ্ছি, ওকে ভুলে যাও। আমুল হয়ে পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি, আরো যদি তুমি তাকে ভুলে যাও তাহলে তোমার মঙ্গল
সেনাপতি মানসিংহ ব্যক্ত হয়েছে মন্দার ছাম যেন সেই দরবারে বসে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজ যুবরাজ শ্যাম কুমারকে বন্দী করে আপনারই প্রাসাদে যান। সেনাপতি মানসিংহ, আপনি বিশ্রাম করতে বিশ্রাম করো। তাই যাচ্ছি মহারাজ। মহারাজের বাড়ির চাকর রমানন্দ মেয়ের সাথে তুমি ভালোবাসা করেছো, কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ পিতা, সত্য। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার জিভটা আবিষ্ট হল না? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন।
মা তুমি কত ভালো মা। সন্তানের কথা যদি মা শোনে তত সন্তানের কাছে মা বাবা সবসময় ভালো হয়। এবার চলো তুমি খাবে। এই গেছিস, মন্ত্রী মশাইকে পাঠিয়ে দাও। মহারানীর জয় হোক। বলুন মহারানী আমাকে কেন স্মরণ করেছে? মন্ত্রী মশাই, আমার পুত্র প্রেমের সঙ্গে ওই রামানন্দের মেয়ের বিবাহ পড়াবো, এতে আপনার মতামত কি? আপনি যখন সম্মতি আছেন আমার অমতের কারণই কি? বেশ, তাহলে যান এখনই গিয়ে ওই রামানন্দ আর তার মেয়েকে আমার প্রাসাদে নিয়ে আসেন। আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে চলে যাব রামানন্দের বাড়ি। রামানন্দ আরো মন্ত্রী লীলাবতী সবাইকে নিয়ে এই দরবারে নিয়ে আসবো। তুমি খাবে, চলো বাবা। আমি কোথাও গিয়ে ওই মাথা কষ্ট স্থান করতে পারি। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, কেন তুমি আমাকে সংসারে গরিব করে বন্দি রেখেছ? ওগো ঠাকুর, কি অন্যায় আমি তোমার কাছে করেছিলাম। দুঃখে দুঃখে যদি আমাকে দেরি কাটাতে হবে তাহলে কেন তুমি তোমার এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে ছেড়ে থাকো? ঠাকুর, দুঃখ যখন দিয়েছ শেষ দুঃখ কেন তুমি আবার আমার বইকে তুমি আমাকে মেরে দিয়েছিলে ঠাকুর? কেন তুমি মেরে দিয়েছিলে ঠাকুর? কেন বাবা, তুমি কেন কাঁদছো বাবা? ভাবছি আমার এই মাথা আর তোর বন্ধু তুই আমার করে জন্ম নিয়েছি। শিশুকালে তোকে আমি দুধ খাইয়ে তিল তিল করে বড় করেছি। সেটাই আমার ভুল, সেটা আমার পাপ। কেন শিশুকালে তোকে আমি তোর মুখে বিষ তুলে দেয় হতে লাগি? কেন বিষ তুলে দেয়? বাবা, তুমি কেন এমন করছো বাবা? রাবণ ভুলি হতে লাগি আকাশের চাঁদ ধরতে গিয়েছি। চাঁদ ধরার কারণে আজ বুঝে আমার মুক্তি হবে। হতে লাগি বাবা, ওটা যদি হয় আমরা সবাই একসঙ্গে মরবো। মরবো চলিলা মরার পথে যখন ভাব দিয়েছি মরার আর বাকি কোথায় দিলাম? আমরা সবাই একসঙ্গে বলবো। রামানন্দ বাড়িতে আছো? রামানন্দ ওই ছেলে দেখি তোর আমাকে মন্ত্রী মহাশয় এসেছে আমাদেরকে ধরে দিতে। তোরা মুখে কি অপরাধ তুই করেছিস? তুই করেছিস চল তোরা মুখে তোকে ওই মহারাজের বাড়ির পাশে কালীর মন্দিরের সামনে নিয়ে জীবন্ত রামানন্দ তোমরা মিছামিছি কান্নাকাটি করছো কেন? আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি। মিথ্যে আশ্বাস দিয়ে আমাদেরকে আর অপরাধের মুখে ফেলে দিলেন না মন্ত্রী মহাশয়। আজকে আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক অনেক
পোড়া মুখে তোকে ওই মহারাজের বাড়িতে নিয়ে করে বলি দিয়ে আসি, টুকরো করে বলি দিয়ে আসি। তুমি তো আমাকে কোনোদিন দয়া করোনি ঠাকুর। সেই যে বাড়ির মতো মুখ তুলে তাকিও ঠাকুর, মুখ তুলে তাকিও, মুখ তুলে তাকিও। তাই হবে, বলতে যদি হয় আমরা সবাই একসঙ্গে বলবো। তাই মন্ত্রী মশাইকে পাঠিয়েছি ওই রামানন্দর বাড়িতে, কিন্তু কই এখনো তো তারা ফিরে এলো না। তাহলে কি তারা এই রাজার ভয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে? মহারানী, আমি সবাইকে নিয়ে এসেছি, রমানন্দ, আলোমধ্যে, সবাইকে নিয়ে এসেছি মহারানী। মন্ত্রী মশাই, বলুন মহারানী। আমার একমাত্র সন্তান পুত্র প্রেম, ওর সঙ্গে আলোর বিবাহ কাজটা সেরে ফেলুন। তাই হবে মহারানী। এই কে আছে? দাসীদেরকে পাঠিয়ে দাও। মহারাজ, পুত্র প্রেম এখন বড় হয়েছে, তাই আপনার অনুমতি ছাড়া আমি পুত্র প্রেমের সঙ্গে আলোর বিবাহ দিয়েছি। মহারাজ, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি যা পেতে হয় আমাকে দিন মহারাজ। না না মন্ত্রী মহাশয়, অন্যায় আপনারা কেউ করেনি, অন্যায় করেছি আমি। আমার একমাত্র পুত্র বিবাহিত হয়েছে, তাদের বছর তো আমি তাকে বিবাহ দেব, তাহলে অন্যায় করেছি আমি। তাই তো আজ আমি সিংহাসনে
কারণে ভগবানের প্রেম বিদেশ তীর্থ পর্যটনে ঘুরব দেশ বিদেশ, যেখানে নেই মায়া মমতার দেশ, যেখানে নেই কোনো প্রেম ভালোবাসা, আমি সেখানে গিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিব। আমার বিজয়নগরের লক্ষ কোটি প্রজাবৃন্দ, একদিন তোমাদের যে রাজা সুখে দুঃখে বিপদে আপনি সদা সর্বদা তোমাদের পাশে থেকে তোমাদের মধ্যে হাসি ফুটি তোলার জন্য চেষ্টা করছে, সেই রাজা আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে দূরে, বহু দূরে। বিদায় আমার বিজয়নগরের লাখ কোটি প্রজাবৃন্দ, তুমি থাকো তোমার শ্বশুর শাশুড়ির কাছে, আমি দেখি তোমার পিতাকে ফিরিয়ে আনতে পারি কিনা। হিসাব দেওয়া দাদা আপনারা কোথায় যাচ্ছেন? আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন, আপনাদের খাওয়া পড়ার দায়িত্ব আমি নিলাম। আসুন আমার সঙ্গে। সর্বদেবতা অগপিতা, তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ আমি যেন তোমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি, আমি যেন পারি তোমার প্রজাদের সুখী সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখী দুঃখী হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি মন্ত্রীবার বলো কুমার, আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি, আমি চাই এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন। বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমাদিত হবে, আর যে জমাদিত অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা আমি তাই করবো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বয়স বাড়ার সাথে সাথে আপনার কর্মক্ষমতা কমে গেছে, তাই তো এই মুহূর্তে সভাপতি মহারাজ সিংহকে আমি রাজদরবারে ডেকে পাঠাবো। এই যে আছে সভাপতি মহারাজ সিংহকে রাজদরবারে পাঠিয়েছে। চলে যাবেন আমার প্রজাদের কাছে, তারপর প্রজাদেরকে আমার আদেশ দাঁড়িয়ে বলবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমাদিত হবে, আর যে জমাদিত সমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা সমাজের কাগজ বুক করতে হবে। হচ্ছে আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই নৌকার মতো চলে যাবো পদমলে, পদমল গিয়ে বলবো 3 বছর রাজ করে বাকি পড়ে রয়েছে, বাকি 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে, আর যে বিরোধিতা করে মানুষে 500 টাকা জরিমানা 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মন্ত্রীবর বলুন মহারাজ, আজ আমি খুবই ক্লান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত।
তাইলে শোনো, এই আমাদের মহারাজ করবে রাজকন্যা বিয়ে, আর তা না কইরা করেছে এই রমানন্দর মেয়ে আলুমতিকে বিয়া। একেবারে ছোট। আরে ওই ছোট মেজো, তোরা কি কানাকানি করছো? আসুন বড় মেয়ে আসুন। আপনি কি রাজার বাড়ির কোন সংবাদ পেয়েছেন? না তো, আমি তো কিছুই শুনিনি। তাহলে শুনো, এখন আমাদের মহারাজ এই করবে রাজকন্যা বিয়া, আর তা না করে এই বাড়ির চাকর রমানন্দ এই তার মায়ের বিয়া করছে। তাই বুঝি? তাই একেবারে ছোট। তাই যদি হয়ে থাকে, আমরা তিনজনে মিলে চলো ভক্তি করি। বুঝেছ? তুমি বলো। এই তাহলে শোনো, 1 নাম্বার আমরা তাকে রাজকর দেব না, আর 2 নাম্বার আমরা তার রাজ্যে থাকবো না, আর 3 নাম্বার আমরা তাকে রাজা বলে অস্বীকার করব ঠিক না। আছে, ঠিক আছে। তবে স্বীকার করতে পারি, তবে একটি শর্ত, এই যদি সে পুনরায় এই কোন রাজকন্যা বিয়ে করতে পারে, আমরা তার রাজ্যে থাকবো। তাকে রাজ করে দিব, রাজা বলে স্বীকার করবো। রাজা বলে স্বীকার করবো। ঠিক সময় এসেছি। বড় মিয়া ও ছোট মিয়া, মেদু মিয়া একসঙ্গে পেয়েছি। শোনো, বড় মিয়া, ছোট মিয়া ও মেদু মিয়া, আমাদের নতুন রাজার প্রেম কুমারের আদেশ টানেছি। 3 বছর রাজকোট বাকি পড়ে রয়েছে। বাকি 3 দিবসের মধ্যে রাজভণ্ডারে জমা দিতে হবে। আর যে স্বীকার করবে অবশ্যই তার সদরা করা ওই 6 মাসের কারাদণ্ড করতে হবে। এটা হচ্ছে নতুন রাজা প্রেম কুমারের হুকুম। এই মিয়া, আপনার লাভালাভি আমরা পরোয়া করি না। আপনার রাজারে গিয়ে আমরা তাকে রাজ করে দিব না। আমরা তার রাজ্যে থাকবো না, আমরা তাকে রাজ করে দিব না। রাজা বলে স্বীকার করবো না। রাজা বলে স্বীকার করবে না। ছোট লোকের ঘর, আমি সর্বমান সিংহ তাকে রাজা বলে স্বীকার করছি। আর তোরা ছোট লোক হয়ে রাজা বলে স্বীকার করবে না। কারণ আমি তোমাদের কি করতে পারি, এই মুহূর্তে তোমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে সরকার করবে ভাত। আর রাখেন মিয়া, এই আপনার রাজারে গিয়ে কয়েন, এই যদি পুনরায় বিয়ে করতে পারে, আমরা তাকে রাজকর দেব, এই তার রাজ্যে থাকবো। এমনকি আমরা তাকে রাজা বলে স্বীকার করবো। বেশ, ছোট মিয়া ও বড় মিয়া ও মেজ মিয়া, তোমাদের প্রস্তাব নিয়ে আমি রাজমহলে যাবো। যদি মহারাজ মেনে নেই তবে ভালো, আর মেনে না নেই আমাকে উল্টা আদেশ করে, তাহলে উল্কার মতো ছুটে এসে তোমাদের বাড়িঘর জ্বালিয়ে পড়ে তার কাজ করে দিব। এই মেজো বড়, আসো, আপনার চলে যাই। ধন্যবাদ বড় কুমার।
সেনাপতি মান সিংহকে পাঠিয়েছিলাম প্রজাদের কাছে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। তার কারণ আমি বুঝতে পারছি না। তোমার এই মুহূর্তে মনে হয় সেনাপতি মান সিংহ তার পাহাড়ে ফিরে আসবে। মহারাজের ও সেনাপতি মান সিংহ, আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। সবচেয়ে শক্তিশালী পুরুষ হয়ে এবারে গা পুরুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? মহারাজ, সে কথা বলতে পারি সাহস? সেনাপতি মান সিংহ, আমি যুবরাজ প্রেম কুমার, এই বিজয়নগরের ভাগ্য বিধাতা, আমি আপনাকে অভয় দান করলাম। আমি নির্ভয়ে খুলে বলুন। হ্যাঁ মহারাজ, আপনি যখন আমাকে অভয় দান করছেন, তাহলে আমি বলছি মহারাজ, আপনি ভাইয়ের চাকর নবরম্ভ মেয়ে বিয়ে করেছেন বলে প্রধান আপনাকে সতর্ক করেছে। প্রধান আপনাকে জবাব দেবে না, আপনার রাজ্যে থাকবে না। রাজা বলেছে, সামান্য প্রজাদের এত বড় শ্রদ্ধা, ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ করতে পারে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। হ্যাঁ মহারাজ, সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ। কি আরো কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, বলেছে ওরাই যদি কোনো রাজকন্যা বিয়ে করতে পারেন, তাহলে প্রজারা আপনাকে ঘর দেবে, প্রজারা আপনাকে আপনার রাজ্যে থাকবে, আপনাকে রাজা বলে স্বীকার করবে। সেনাপতি মান সিংহ, আপনি এই মুহূর্তে ছুটে যাবেন সেনাগারে, তারপর বাজান দরকার উড়ান নিশান সাধারণ সৈন্যবাহিনী তার এক এক দিকে 10,000 করে, তারপর পথের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সারকার করিয়ে ওদেরকে বুঝিয়ে দেবেন আমাকে রাজা বলে অস্বীকার করা কোনো মন্ত্রী আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে উল্কার মতো ছুটে যাবো, কোনো মহলে গিয়ে ওদের বাড়ি ঘর দাঁড়িয়ে ঘুরে বন্ধুগণ, তোমার আপনিও যান, সেনাপতি মান সিংহকে সহযোগিতা করুন। তাই করছি কুমার। এত সুন্দর ভাবে প্রেম করছো, পুত্র প্রেম, কারোর সঙ্গে যুদ্ধ বেঁধেছে নাকি? যুদ্ধ নয় মা, যুদ্ধ নয়, কিন্তু এই যে যুদ্ধের ইচ্ছা ভীষণ। পুত্র প্রেম, বলো মা, ওদেরও যখন তোমাকে আবার দাবি জানিয়েছে, তুমি আবার দ্বিতীয় দান গ্রহণ করো। আমি তোমার মা, আমিও বলছি, আবার এই রাজ্যের জন্য তুমি আবার কোনো দ্বিতীয় দান গ্রহণ করো। মা, ওগো মা, মানুষের হৃদয়ে তো একটি মাত্র স্থান। আমি আমার সেই ছোট হৃদয়ে ভালোবাসার আলোকে স্থান দিয়েছি। আলোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মা। পুত্র প্রেম, সামান্য এক মেয়ের প্রেমে পড়ে অমান্য করবে তুমি তোমার মাতৃআজ্ঞা? যে মাতৃআজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চভাগ বিভক্ত, সীতার হাত ধরে রামচন্দ্র গিয়েছিল বলে। ওগো মা, ওগো জননী, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক প্রসব বেদনা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ মা। তাই তো তোমার কাছে আমি ঋণী। ওগো মা, ওগো জননী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই বিয়েতে সম্ভব আছি। তুমি বিবাহের আয়োজন করো। এই কে আছিস? সর্বঘটকে পাঠিয়ে দাও। মহারানী জয় হোক। মন্ত্রীমশাই, বলুন মহারানী। আমার একমাত্র পুত্রের জন্য আপনি কোনো রাজকন্যার সন্ধান করুন। আমি আমার পুত্র প্রেমে আবার কোনো রাজকন্যার সঙ্গে বিবাহ দেব। ঠিক আছে
মহারাজ আমার এই রাজ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রজা সাধারণ তারা কিভাবে আছে, তারা কি খাচ্ছে, তুমি চিন্তা করো। সন্ধানী চাও মহারাজ, আমি দর্গ রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছে খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছে বস্ত্র, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে দিয়েছে ওষুধ। এখন আমাদের দর্গ রাজ্যের হিন্দু মুসলমান প্রজা সাধারণ এই সুখে শান্তিতে নিরাপদ করছে। আপনার জন্য গান গাইছে হলাম মন্ত্রীবর, তোমার কথা শোনে মন্ত্রীবর। বলুন মহারাজ। আমার এই রাজ্যে আমারই একমাত্র কন্যা মা মীনা কুমারী দিনে দিনে বড় হতে যাচ্ছে। আমি তাকে যদি দেখে শুনে একটু বিয়ে দিতে পারতাম তাহলে তো আমি একটু শান্তি পেতাম। মহারাজ, এই বিয়েতে যখন আমাদের সম্মত আছে আমার আমাদের কোনো কারণ নেই মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। তুমি? আমি হয়েছি শর্মা কটক। এখানে কি চাই? আমি এসেছি আপনার কাছে মহারাজ। আপনার একটা বিবাহযোগ্য কন্যা আছে, আমি এসেছি তার বিবাহের প্রস্তাব নিয়ে। বলুন পাত্রটিকে। মহারাজ, পাত্রটি হয়েছে বিজয়ী নগরে বিজয়ী সেনের একমাত্র পুত্র যুবরাজ যুবরাজ প্রেম কুমার আগে নাকি বিবাহ করেছে, তাকে সত্য না মিথ্যা? কি হয়েছে মন্ত্রী মহাশয়? বিবাহ তো একজনে দু চার পাঁচটিও করতে পারে, তার কোনোদিন কোনো সমস্যা আছে কি মনে করে? সবকিছু তো আছে। আগে যাকে বিবাহ করেছে সে হবে অদর্শিকা দাসী, আর যে এখন বিবাহ করবে তা হবে তা এর আগে রাত তা হয়তো হলে হতে পারে। তবে আমার একমাত্র মেয়ে সে বিবাহের উপযুক্ত হয়েছে, আমি তার কাছে জিজ্ঞাসা করে দেখি। অবশ্যই 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 আপনি তাকে দেখে জিজ্ঞাসা করে দেখুন না। এই গেছিস আমার মা মীনা কুমারী খেয়ে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যাঁ মা, তোকে আমি রেখেছি। কি জন্য ডেকেছেন? এই যে দেখো বিজয়নগর থেকে কালিদাস শর্মা তোমাকে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে যেতে। এতে তোমার কি অভিমত? পিতা, আপনি সারা জীবন তা ভালো মনে করেছেন, আইন করেছেন, আমি তাই মেনে নিয়েছি। আজও আপনি যে ভালো মনে করবেন আমি তাই মেনে নেব। কিন্তু হলো একটি কথা রয়েছে। কিন্তু মা, এতে পূর্বে কি বিয়ে করেছে? বিয়ে করেছি পিতা? বিয়ে যেহেতু করেছি তাহলে হতে পারে এই বিবাহ। যদি তার রাজ্যখানা আমার নামে লিখে দেয় তবেই হবে এই বিবাহ। ওরে বাবা রে বাবা! মন্ত্রী মশাই, মহারাজ, তুমি তো শুনতে পেরেছ আমার একমাত্র মেয়ে মা মীনা কুমারী খেয়ে পড়ে গিয়েছে। যদি সে তার আমার একমাত্র মেয়ে নামে রাজ্যখানা রেখে দেয় তাহলে হতে পারে হবে না। মহারাজ, আমি যখন এসেছি বিবাহ হতে হবে হতে হবে হতে হবে। বলুন কবে বিবাহের দিনটা ধার্য করব? সর্বাগঠক 3 তারিখ আপনি ধার্য করুন। মহারাজ, আগামী শুক্রবার দিন আমি মহারাজকে পর্দা হিসেবে সজ্জিত করে তাকে আপনার মহলে নিয়ে আসবো। ঠিক আছে সর্বাগঠক, এবার আমি আসি মহারাজ। ঠিক আছে সর্বাগঠক, এবার তুমি আসতে পারো।
সর্বঘাতক, যে কাজের জন্য আমি তোমাকে রাজ দরবারে পাঠিয়েছিলাম সে কাজের কি সংবাদ? মহারাজ, সংবাদ তো শুভ মহারাজ, কিন্তু 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 কি সর্বঘাতক? মহারাজ, ওই মীনা কুমারী বলেছে যদি তাকে বিবাহ করতে হয় তাহলে আপনার রাজ্যটা ওনাকে লিখে দিতে হবে মহারাজ। কি বললেন সর্বঘাতক? সমন্বয় এক তর্করাজ কন্যার এত বড় স্পর্ধা, তাকে বিবাহ করতে হলে আমার পিতার দয় পিছনে তর্করাজ কন্যার নামে উইল করে দিতে হবে। আমি এই মুহূর্তে চলে যাবো তর্করাজ কন্যার রাজপ্রাসাদে, তারপর আমার শাড়িত দরবার এলাকাতে তর্করাজের প্রাসাদটা ভেঙে চুরমার করে দিই। ওই তর্করাজের কন্যার চুলের মুঠি ধরে বলছিলাম কি মহারাজ, মীনা কুমারীর নামে থাকলে মানে এই রাজ্যটা তো আপনার হয়ে গেল মহারাজ। মন্ত্রীবর বলো তোমার এতে আপনার কি অভিমত? তোমার রাজ্য লিখে দিলে রাজ্য তো আর নিয়ে যাবে না, তোমার রাজ্য তুমি আমার দিকে পাবে। আর সরকার তোমার বলছে তুমি ছাই দিয়ে দাও। ঠিক আছে মন্ত্রীবর, আজকেও আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। সর্বঘাতক, তুমি আবার চলে যাবে তর্করাজ দরবারে, তারপর বিবাহের দিন তারিখ স্থির করে তুমি এসে আমাকে জানিয়ে দেবে। মহারাজ, আমি কিন্তু বিবাহের 3 তারিখটা ধার্য করিয়ে এসেছি মহারাজ। ধার্য করে এসেছো? আগামী শুক্রবার গুদুলি লগ্নে আপনাকে বিয়ের সাজে সজ্জিত করে আমরা এখান থেকে রাজের কাছে যাবো মহারাজ। সর্বঘাতক, এই বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। আমি না থাকি কেউ চলবে মহারাজ? আমি না হলে কি ওই বড় পাঠাটা বলি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যুবরাজ প্রেম কুমারের বিয়েতে পাতা বলি হবে না তো কি হবে? 10টি পাতা বলি হবে। আচ্ছা মহারাজ, কিন্তু মহারাজ এই যে 10টি পাঠা যে দণ্ড কুস্তি থাকে সে আমার বাবা মরার আগে বলেছিল যে তুই সবসময় মানে এই দণ্ড কুস্তি খাবি, তাই আমি এইভাবে আপনাকে অনুরোধ করছি এই 10টি দণ্ড কুস্তি আমাকে দিবেন মহারাজ। ঠিক আছে, অবশ্যই দেবো সর্বঘাতক। তাহলে এখন আসি মহারাজ। মন্ত্রীবর বলো তোমার, আপনিও যান, বিবাহের আয়োজন করুন। তাই করছি তোমার। আজ বাদে কাল আমার বিয়ে, সবাই নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে, খুশিতে আমার মনো প্রাণ বেঁচে উঠছে না কেন আমি বুঝতে পারছি না। আমি এখন কি করবো?